করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। 12টা বাজিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া, 12টা বাজিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগত ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলা করলেন, এবং আসিফ নজরুল কিনা আইনমন্ত্রীর দায়িত্বে আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন, আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবেও, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু a very special guest. He's 26 years old and he is one of the key advisors in the interim government. Tell us, you're just 26, you're very young. Sheikh Hasina's government. Thank you very much. We started at the beginning. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আর বেশি কথা না পারে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসবো। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। তা ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তাই এক মুহূর্ত না টেনে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা এক এক করে সম্পূর্ণ ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবেও, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারেক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। এতদিন যাবৎ আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটা কি ছাত্ররা একা করতে পারতো, আমরা তো ছিলাম মাঝখানে। আমাদের অনেক ছেলেপেলে মারা গেছে, জামাতও দাবি করছে মারা গেছে ভালো কথা, দেশের জন্য জীবন দিচ্ছেন, এই কথাটা হচ্ছে হাসনাতের। তাদের স্পষ্ট বক্তব্য হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত যে মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার। এটা ছিল অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, রাস্তার মধ্যে খালি ব্যানার, ফেস্টুন, পোস্টার। স্বৈরাচার পতনের পরও একই চিত্র। এটা কিন্তু সত্য, আমার এলাকাতে শুরু হয়েছে, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের এটা শুরু হয়ে গেছে। হাসনাত বলছে এখনো দেয়ালে পোস্টার, তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি। এটা হচ্ছে বাস্তবতা। তারপর হাসনাত বলছে আমরা তাদের বলতে চাই, কাদের? এটা বিএনপি না তাদেরকেই, কারণ জামাত বাংলাদেশের কোনো জায়গায় আমি জানি না এখনো রাস্তাঘাটে ফেস্টুন, ব্যানার, পোস্টার লাগাইছে কিনা বা প্রচারণা করছে কিনা। হাসনাত বলছে যে আমরা বলতে চাই তাদের, মানে বিএনপিকে স্পেসিফিকলি, ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বুলেট বোমা ভয় পাই না, দুর্নীতির কোনো সুযোগ নাই, চাঁদাবাজি ও লুটপাট এগুলোর সুযোগ নাই। যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে। তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান। আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না, আমরা সবাই সমন্বয়ক, সহ সমন্বয়ক, ফ্যাসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম। যাই হোক, মানে মোট কথা ঘুরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, রাজনীতি থাকতে হবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে, বদলে আসবে। আজ থেকে ঠিক 16 বছর আগে, 16-17 বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো 30% ছিল, কারণ আওয়ামী লীগ
18 বছর ক্ষমতায় থাকার কারণে 100 ভাগ হয়ে গেছে। তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান। ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, বাট একদম গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনছে না, মানছে না, তাদেরকে যদি কন্ট্রোল করা না যায়, স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করে পয়সা খাওয়ার চিন্তা করে, বালু স্ট্যান্ডকে, বাস স্ট্যান্ডকে বিভিন্ন জায়গায় ইজারা, বাজার, হাট, এই সেই, জিবি টিভি, এরা কিন্তু পরিবেশ ঘোলাচ্ছে। এরা কেন্দ্রের কথাও শুনছে না, তারেক রহমানের কথাও শুনছে না, কারোর কথাই শুনছে না। এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না ভয়ে, কারণ ওই যে ভয়ের সংস্কৃতি এই দেশে আছে। সো বিএনপির উচিত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা, মনিটরিং করা। তারেক রহমান বলছেন নেতারা শুনছে না, এটা নেতৃত্বের প্রতি অবাধ্যতা। সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সব কিছু মিলায়া সবাই খালি এখন বিএনপির পিছনেই লাগছে, এটা বোঝা গেছে। কারণ বিএনপি ক্ষমতায় যাবে এটাই হয়তো সবাই চিন্তা করতেছে যে না, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। তবে জামাত, চরমোনাই তারা এবার মনে করছে ব্যাপার প্রেক্ষাপট ভিন্ন হবে, আগের মতো না। আপনি কি মনে করছেন? ভালো থাকুন। হ্যারাসমেন্ট করার যথেষ্ট উপাদান তার হাতে চলে গেছে। 12টা বাজিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া, 12টা বাজিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগত ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, অ্যালাউ করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে, আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন, আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছ আসিফ নজরুল এবং তার দোসররা। আমি এটা অ্যাটর্নি জেনারেলকে আমি দোষ দেব না, আমি ডক্টর ইউনূসকে তো দোষ দেব, ইয়েস, কিন্তু আমি আর কাউকে দোষ দেব না, আমি তাকে দোষ দেব, আসিফ নজরুল, তার সমন্বয়কারীরা এবং তার সঙ্গপাঙ্গরা। হাসনাত আবদুল্লাহ ছেলেটা আজকে বলল যে তাদের প্রোটেকশন কি হবে, বিএনপিকে সে টার্গেট করেছে। এখন তাদের নিজেদের প্রোটেকশনের জন্য এরা জামাতকে জায়গায় জায়গায় বসাচ্ছে। ওই যে জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন ফিরে আনছে, আপনাদের বলেছিলাম না, তারা জায়গায় জায়গায় জামাতের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকাচ্ছে। কারণ বিএনপি নির্বাচনে যদি আসবে, ক্ষমতায় আসবে, যাতে বিএনপি তাদের ধরতে না পারে, তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জামাত বসাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা, কারণটা কি হচ্ছে, কেন জামাতকে বসানো হচ্ছে জায়গায় জায়গায়? শুনুন কিছু বিষয়, তার পুরনো কথাবার্তা বুঝে যাবেন। এই তাজুল ইসলাম হচ্ছে জামাত শিবিরের। আরে ভাই, সে শিবির রেজিস্ট্রেশন করা লাগে না, মনে প্রাণে সে স্বাধীনতা বিরোধী লোক, মনে প্রাণে। আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার না হলে বিচার হবে না। যে কারো অধিকার আছে, এমনকি আমার চরম শত্রুর অধিকার আছে যে লেভেল প্লেয়িং ফিল্ড হইতে হবে। বাংলাদেশিকে লয়ার খুঁজে পেল না। জামাতের বিরুদ্ধে এই সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে, বিএনপির বিরুদ্ধে সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে জামাতকে সাথে নিয়ে, যে ভবিষ্যৎ কোনো বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা কিভাবে নিজেদেরকে প্রোটেকশন করবে, অথবা বিএনপিকে চেকে রাখার জন্য, এটা প্রমাণ হচ্ছে আক্তার এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে জাতীয় নাগরিক কমিটি একটা তৈরি করেছে। কেন করেছে? কারণ বিএনপি জাতীয় সরকার গঠনের পদক্ষেপ হাতে নিয়েছে। বুঝেন এগুলো, এবং তাদের পেছনে দেখেন মেয়েগুলিকে। ভাই এত কথা বুঝি না ভাই, চোখ ঢাকা মুখ ঢাকা বুঝলেই বুঝি যারা কট্টর। এই কট্টররা তো অনেক আগেই হিজবুত তাহরির, জামাত এদের সঙ্গে মিলে আছে। শেখ হাসিনার পতন আমরা সবাই চেয়েছি, দরকার হলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেই কারণে ওদের সমর্থন করেছিলাম। কিন্তু সরকার ফেলেছে কিন্তু পুরো জনগণ, এরা না, এরা নিজেরাও খুব ভালো করে বুঝে। তাই নিজেদেরকে মায়ের হাত থেকে রক্ষা করার জন্য জামাতিদেরকে জায়গায় জায়গায় বসিয়ে নিজেরাও নানা রকম অ্যান্টি বিএনপি কমিটি গড়ে তুলছে। বুঝেন কিছু? এবার ডক্টর ইউনূস এটাকে অ্যালাউ করছেন, কারণ বুঝেন না? পরবর্তী ভিডিওতে বলবো না।
us. এই Very মামলাটিতে special আমি guest. আমি He's যা বলেছি 26 years old and he is one of the key advisors in the interim government in Bangladesh. When he started this movement in Student Against Discrimination, he did not expect that he'll become the advisor in one of the advisors in the interim government and will have host of people outside his cabin. He has agreed to speak to us and we'll be talking to him about this revolution, how it took shape and finally ousted Sheikh Hasina on 5th of August. He will also speak about the challenges that lie ahead before this interim government. Thank you so much for joining us. So Nahid, if you could tell us, you're just 26, you're very young. How did this movement begin in the first place? And how did it take shape in such a way that it became such a movement that finally led to the fall of Sheikh Hasina's government? Thank you very much. We started at the beginning as quota reform movement, and you will know that in 2018 this movement took place in Bangladesh. আমরা 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। তখন সরকারি চাকরিতে কোটা সংস্কার আমরা করেছিলাম, কিন্তু আফটার দিস দ্য ইলেকশন 2024 হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে কোটাটাকে আবার ফিরিয়ে আনা হয় সরকারি চাকরিতে। তো স্টুডেন্ট বিকাম ভেরি অ্যাংরি এবং তারা এটার প্রতিবাদ জানায়, এবং আমরা কোটা সংস্কারের দাবিতে আবার সকল বিশ্ববিদ্যালয়ে ইউনাইট হই। কিন্তু এই আন্দোলনের একটা ধারাক্রমে যখন দমন পীড়ন শুরু হয় এবং স্টুডেন্ট বিকেম টর্চার্ড অ্যান্ড অ্যারেস্টেড, এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়, গুলি চালানো হয় সাধারণ মানুষের উপরে, আমাদের ক্যাম্পাসগুলোতে হামলা করা হয়। ছাত্রলীগ, সরকারদলীয়, সেই সময়ের যে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন এই হামলা এবং এই দমন নিপীড়নের বিরুদ্ধে সকল ছাত্ররা এবং জনগণ এসে যোগ দেয় এবং এটা একটা সরকার পতনের আন্দোলনের দিকে রূপান্তর হয়। Tell us a little about Student Against Discrimination. How did this group come up and how did it become so popular? আমরা 1 জুলাই থেকে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন ব্যানারে এই আন্দোলনটা সংগঠিত করি। মূলত কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্গানিক্যালি ন্যাচারালি স্টুডেন্টরা মুভমেন্ট করতেছিল। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সমন্বয় করি এবং এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম মেক করি, যেটার নাম আমরা দিচ্ছি স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বাংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, যে কোনো ছাত্র সংগঠন বা যে কেউ সাধারণ শিক্ষার্থী এখানে আসতে পারছে, জয়েন করতে পারছে। এখানে কোনো কারো রাজনৈতিক পলিটিক্যাল আইডেন্টিটি মুখ্য ছিল না, মূলত একটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে এটা আবির্ভূত হয়েছিল এবং সকলের যেহেতু এটাতে একটা অ্যাক্সেস ছিল এবং এটা খুবই ওপেন ছিল, ফলে এটা আসলে খুবই দ্রুত সবাইকে এনগেজ করতে পারছে এবং মানুষের একটা আস্থার জায়গায় আসতে পারছিল। Did you expect that this movement will lead to the fall of Sheikh Hasina's government? আমরা এটা এক্সপেক্ট করিনি যে এভাবে হবে, বাট বাংলাদেশের ইতিহাস যে কোনো স্বৈরচারী অটোক্রেটকে সবসময় কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট দ্বারাই তাকে ফল করানো হয়েছে। সো 15-16 বছর ধরে এক ধরনের ফ্যাসিজম চলতেছিল বাংলাদেশে। মানুষ এক্সপেক্ট করতেছিল যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হবে এবং ছাত্রদের জায়গা থেকে তাদের যে হিস্টোরিক্যাল রোল সেইটা কিন্তু এক্সপেক্ট করতেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই। তো এই সময়ে এই মোমেন্টামে এটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, যেখানে আসলে ছাত্ররা জেগে উঠছে এবং জনগণ এসে তাদের সাথে যোগ দিছে। তো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট ছিল এবং মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার যে অ্যাঙ্গার এবং আমাদের যে বর্তমান ইকোনমিক সিচুয়েশন ছিল, সবকিছু মিলে সবকিছু এক জায়গায় এসে মিলিত হয়েছে দেখেই এই
মুভমেন্টটা মানে became popular, পপুলার অ্যান্ড ফল ডাউন অফ হাসিনা। Hasina's government. In fact, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 19 জন সমন্বয়ক সহ, সেই অংশটি কিন্তু সেদিন চলে গিয়েছিল। আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে আগের যে ডিজি ছিলেন তিনি আওয়ামী লীগের একজন এমপির বড় ভাই। আনসার সদস্যরাই মূলত এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার একটা চেষ্টা করছিল। অর্থ দিয়ে অনেককে নামানো হচ্ছে। আপনারা জানেন এর আগে যে যতগুলো শ্রমিক সমিতি আছে সব জায়গায় একতরফাভাবে আওয়ামী লীগের লোকজন ছিলেন। এরা প্রত্যেকটা জায়গাতেই অযাচিত কিছু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা মনে করছি না যে কখনোই আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশ পাবো কাজ করার, কিন্তু তার মধ্য থেকে আমরা কাজ করে যাব। যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো। আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই। আমরা আমাদের 5 তারিখের আগে 4 তারিখ রাতে আমার বল থেকে আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। কিন্তু সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এসেছে। অনেক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করায় জাতীয় সরকারের আমাদের যেই চিন্তাটি ছিল সেটি সম্ভব হয়নি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অবশ্যই এটি একটি অভ্যুত্থান পরবর্তী একটা এক্সট্রাঅর্ডিনারি যে সিচুয়েশন তৈরি হয়েছে, সংবিধানে এরকম কোনো সরকারের প্রভিশন নেই। সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট ছিল, যে দেশের প্রতিটি ক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করে। সংবিধান নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, তো সংবিধান কি আসলে সংস্কার করার দিকে এগোচ্ছে বাংলাদেশ, নাকি সংবিধান পুরোপুরি পুনর্লিখনের দিকে এগোচ্ছে বাংলাদেশ? এই সিদ্ধান্তটা একই সাথে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলে আপনি বললেন, এটার জন্য একটা কনসেনসাস দরকার। আমাদের বুদ্ধিবৃত্তিক মহলে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে আমরা দেখছি, সেখানে বেশিরভাগ আমাদের বুদ্ধিবৃত্তিক যারা আছেন, ইন্টেলেকচুয়াল দেশি বিদেশি যারা সেখানে বক্তব্য রাখছেন, তারা সবাই পুনর্লিখনের, অধিকাংশই আমি পুনর্লিখনের ব্যাপারটাই দেখেছি। কারণ এই সংবিধানে পরিবর্তন গত 50 বছরে যতগুলো পরিবর্তন ইতিমধ্যে করা হয়েছে, বিভিন্ন সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য করেছে। এছাড়াও অনেকগুলো অনুচ্ছেদ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা, 25 থেকে 30টা অনুচ্ছেদে একেবারে হাত দিতে হবে। তো সেক্ষেত্রে এই সংবিধানের একটা বড় অংশই আসলে এক্সিস্ট করবে না। তো সেক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়া থেকে পুনর্লিখন প্রক্রিয়াটাই যৌক্তিক হিসেবে বুদ্ধিজীবীরা বলছেন। এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে যে আলোচনা হয়েছে, অধিকাংশ রাজনৈতিক সংগঠনের মতামত সেদিকেই। তো যেই ক্ষেত্রে রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং মানুষের কনসেনসাস বিল্ড হবে, সেই সিদ্ধান্তটাই আমরা দেখে আপনাদের মতামত জানিয়ে ফেলেন দ্রুত কমেন্টে। আর এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।